স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দেশের বিভিন্ন জেলায় আজও জ্বালানি তেলের সংকট দেখা যাচ্ছে। পাম্পগুলোতে রাতভর লম্বা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে মানুষ। দাম বাড়লেও দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, রাতভর মোটরসাইকেল রেখে জ্বালানির অপেক্ষায় থাকছেন অনেকে। গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় 425 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নওগাঁয় শুরু হয়েছে ইরি বোরো ধান কাটার মৌসুম। ধান কাটা ও মাড়াইয়ে যে যন্ত্র ব্যবহার করা হয় তার জন্য ডিজেলের প্রয়োজন। জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে নওগাঁর কৃষকরা। পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না অনেকেই। অপরদিকে দীর্ঘ লাইনের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে অনেক মোটরসাইকেল আরোহী তার গাড়ির ট্যাঙ্কির খুলে পাম্পে তেল নিতে আসছেন। এবার আমরা জানবো দিনাজপুরের জ্বালানি তেল সংকটের খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন এবং জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আসিফ, আসলে সারা দেশের ন্যায় দিনাজপুরেও কিন্তু যে তেলের যে ভোগান্তিটা, অর্থাৎ বাইকারদের যে দীর্ঘ লাইনটি, এটি কিন্তু আসলে দিনাজপুরের প্রতিটি পাম্পেই আমরা লক্ষ্য করেছি। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর যে মডার্ন মোড় রহমান ব্রাদার্স ফিলিং স্টেশনের ঠিক সামনে। এখানে আসলে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই লোকগুলো কিন্তু মোটর সাইকেল নিয়ে প্রায় গতকালকে কিন্তু কেউ কেউ মোটর সাইকেল রেখে এখানে চলে গিয়েছেন। তাদের একটাই কথা যে মোটর সাইকেলের তেলের জ্বালানির দাম বৃদ্ধি করা হলেও কিন্তু চাহিদা মতো এখনো কিন্তু সেই জ্বালানিটি পাচ্ছে না, যার কারণে মোটরসাইকেল আরোহীরা তাদের যে ভোগান্তিটা আসলে আসলে চরম আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে কেউ কেউ এই গতকালকে সন্ধ্যার দিকে মোটরসাইকেল রেখে অনেকে কিন্তু চলে যেতে হয়েছে। আবার সকালে যখন সকাল 9টা থেকে পাম্প কর্তৃপক্ষ যখন তেল দেওয়া শুরু করছে, তখন তারা কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে এই তেল নিচ্ছেন। এবং প্রত্যেকেরই যে একটি চোখে মুখে যে এটি একটা কর্মর, যে তাদের প্রতিদিনের যে কর্মর দিবসটি যে শুরু হয়, সেটি কিন্তু অধিকাংশ সময় 5 থেকে 7 ঘন্টা, কোনো কোনো জায়গায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত কিন্তু তেলের জন্য অপেক্ষা করতে হয়। এই ভোগান্তি যে কবে শেষ হবে, এটি কিন্তু আসলে সাধারণ যারা বাইকাররা রয়েছেন তাদের কিন্তু প্রশ্ন রয়েছে। তারা বারবার একটা কথা বলছেন যে এই পেট্রোলের চাহিদা তুলনায় তারা কিন্তু সরবরাহ কম পাচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে দিনাজপুর যেহেতু কৃষি একটি এলাকা, এখানে কিন্তু ডিজেল এর যেহেতু ইরি বোরো মৌসুম চলছে, এখানে কিন্তু আমরা গতকালকে বেশ কয়েকটা গ্রামে ইরি ধানের খেতে গিয়েছিলাম, লিচুর বাগানে গিয়েছিলাম। সেখানেও কিন্তু আসলে চাষিরা তাদের যে জ্বালানির যে সংকটের কারণে তারা পর্যাপ্ত পরিমাণে সেচের যে ব্যাঘাত ঘটছে, ব্যাহত হচ্ছে, এবং তারা বলছে যে আমরা পাম্পে গিয়ে ঠিক মতো যে ডিজেলের যে স্যালো মেশিন চালিত যে ডিজেলের যে জ্বালানিটি প্রয়োজন হয় সেটিও কিন্তু পাচ্ছে না তারা, এমনটি দাবি করছেন। এবং কেউ কেউ বলছেন যে যেহেতু এক্সপ্রে করার সময় লিচু বাগানে কিন্তু এখন আপনি জানেন যে এখন কিন্তু একটা লিচু বাগানের মুখ্য সময় চলছে, আর 1 মাস পরে লিচু বাগানে আসবে। এই মুহূর্তে লিচু বাগানে পর্যাপ্ত পরিমাণে এক্সপ্রে করতে হয়, সেই এক্সপ্রে মেশিন চালানোর জন্য কিন্তু পেট্রোলের প্রয়োজন হয়, সেই পেট্রোলও কিন্তু পাচ্ছে না। আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছিলাম, তারা বারবার একটা বলছে যে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত। যখন কেউ কেউ তেলের পাম্পের সামনে গিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আবার তেল শেষ হয়ে যাচ্ছে, অনেকে খালি হাতে সেই মোটরসাইকেলে কিন্তু রেখে অনেকে চলে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুর জেলা প্রশাসক ইতিমধ্যেই ফুয়েল কার্ডের একটা কিন্তু ঘোষণা দিয়েছেন। আজকে দিনাজপুর সদরের জন্য মাত্র 23 তারিখ আছে, কিন্তু আবেদনের শেষ তারিখ হবে। অন্য জায়গায় কিন্তু ফুয়েল কার্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে। সব মিলে আপনাকে বলতে পারি যে তেলের ঘাটতি রয়ে গেছে, ফুয়েল কার্ডের মাধ্যমে কতটুকু সমাধান হবে সেটি এখন দেখার বিষয়। আসিফ। জি, দিনাজপুর থেকে ছিলেন সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। জ্বালানি সংকটে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে অসংখ্য পণ্যবাহী লাইটারেজ জাহাজ। এতে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, ফলে বাড়ছে দ্রব্যমূল্য। এদিকে পণ্য খালাস না হওয়ায় সমুদ্র বন্দরের বহির্নোঙরে বেশি সময় থেকে মাদার ভেসেলগুলোকে দিতে হচ্ছে অতিরিক্ত মাশুল। চট্টগ্রামের মাদার ভেসেল থেকে নারায়ণগঞ্জে পণ্য পরিবহন করে প্রায় 250টি লাইটারেজ জাহাজ। জ্বালানি সংকটে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে 50টিতে। ফলে সময়মতো পণ্য খালাস করা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের বাজারে। তেল না পেয়ে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে অসংখ্য লাইটারেজ জাহাজ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ আমদানিকারকেরা।
লাইটারেস জাহাজ না মেলায় বড় জাহাজগুলোকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, ফলে বাড়ছে মাশুল। লাইটারেস জাহাজ মালিকরা বলছেন, জ্বালানি সংকট নিরসন চেয়ে লাইটারেস জাহাজ মালিকদের সংগঠনের পক্ষ থেকে 2 দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো সুরাহা মেলেনি। অনেক জাহাজ লাইটার তেলের অভাবে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত সেলিং করতে পারে না, চিটাগাং এর দিকে মুখ করতে পারে না। ভেসেলগুলো আসতে পারতেছে না, না আসার কারণে আমাদের কোম্পানির কাজকামও বন্ধ হয়ে যাচ্ছে। বলতেছে তেল নাই, জাহাজ যখন আজকে খরিদ করছি 3 দিনে আসার কথা, 7 দিন 10 দিন 15 দিন হয়ে যায়, জাহাজ লাইটারই পায় না, লাইটারই হইতেছেন। জ্বালানি সংকট নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিবে বলে আশা বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের। নারায়ণগঞ্জে প্রতিদিন এখানে একেবারে সাহাঘাট থেকে কাশপুর পর্যন্ত অলমোস্ট প্রায় 200 থেকে 250 লাইটারেস জাহাজে পণ্য পরিবহন নিয়ে দাঁড়ায় থাকতো, কিন্তু তেলের সংকটের কারণে বর্তমানে আমাদের এখানে 50 থেকে 60টা জাহাজের বেশি আর দেখা যাচ্ছে না। জ্বালানি সংকটটা যাতে অতি দ্রুত নিরসন করা হয় সেই ব্যাপারে সরকার যথেষ্ট ব্যবস্থা নেবেন বলে আশা করছি। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে লাইটারেস জাহাজের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের দাবি ব্যবসায়ীদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। করোনার সময় গ্রামে গিয়ে নার্সারি গড়ে সফল হয়েছেন শরীয়তপুরের সাইফুজ্জামান সুমন। বাড়ির আঙিনার 30 শতক জায়গায় গড়ে তোলা নার্সারিতে প্রায় 4000 প্রজাতির দেশি বিদেশি চারা পাওয়া যাচ্ছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ার বাসিন্দা সাইফুজ্জামান সুমন ঢাকার সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক শেষ করে ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনার সময় চাকরি ছেড়ে চলে যান গ্রামে। প্রথমে ছাদ বাগান এবং পরে বাণিজ্যিকভাবে নার্সারি করেন। পরিবার ও স্বজনদের নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে মাত্র 130 টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন তালুকদার এগ্রো নার্সারি। 5 বছরের ব্যবধানে এখন যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। এখানে দুর্লভ ও দামি ফুল, ফল, কাঠ ও ঔষধি সহ প্রায় 400। আন্তর্জাতিক সংবাদ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত প্রথম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে, যেখানে প্রায় 3,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো ধরনের বিরতি ছাড়াই ভোট চলবে বিকাল 5টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ শুরু হওয়ার আগের রাতে রাজ্যের বেশ কিছু স্থানে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। এ বিষয়ে নিউ ইয়র্ক পোস্টে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় এটি সম্ভব বলে জানান ট্রাম্প। তবে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার হলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী থেকে 2টি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে গেছে আইআরজিসি। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে সকাল 11টায়। ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মেহেদী মিরাজের দল। নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে সিরিজে এখন 1-1 সমতায়, তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রানার প্রশংসায় পঞ্চমুখ টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। সিরিজ জয়ের চাপের কথাও জানালেন তিনি।
সিরিজ জয়ের চাপ সব সময়ই থাকে, সবাই চায় সিরিজ জিততে, বিশেষ করে গত ম্যাচে এমন একটা জয়ের পর। এই ম্যাচে দলে ফিরেছেন পেসার তানজিম হাসান। এদিকে দলের সঙ্গে অনুশীলন করলেও প্রথম 2 ম্যাচ না খেলা মুস্তাফিজ এই ম্যাচেও শতভাগ নিশ্চিত নয় বলে জানান শন টেইট। আজ মুস্তাফিজ 3-4 ওভার বল করেছে, জানি না মেডিকেল টিম কি ভাবছে, তবে যতটুকু বোলিং করেছে ঠিকঠাক ছিল। ওকে নিয়ে আমরা আশাবাদী, তবে নিশ্চিত নই। এদিকে বাংলাদেশ দল ছাড়াও নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আবহাওয়া। এছাড়া প্রতি ম্যাচে ভিন্ন চরিত্রের উইকেটে খেলাও চ্যালেঞ্জিং। শেষ ম্যাচের উইকেট নিয়ে তাই বাড়তি সতর্ক সফরকারীরা। দেখুন, এক এক দিন এক এক রকম, উইকেটে খেলা আসলেই কঠিন। এছাড়া বাংলাদেশের পেস বোলিংটাও বেশ ভালো, তবে আমরা সিরিজ জিততে এখানে এসেছি। ওয়ানডে শেষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 27 ও 29 এপ্রিল 2টি টি-20 হবে চট্টগ্রামে, আর তৃতীয়টি হবে মিরপুরে 2 মে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।